আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন অবস্থান করছি কক্সবাজারের কলাতলিতে অবস্থিত হোটেল সি ক্রাউনে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কতটুকু মানে স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু আমার মানে আসলে পিছিয়ে অবস্থান করছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং তার মানে পাশে অবস্থান করছে আর কি বঙ্গোপসাগর। তো আজকে ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে আমরা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব। শিডিউল অনুযায়ী আমাদের মানে শিপ ছাড়ার কথা ছিল 7টায়, কিন্তু জোয়ার ভাটার একটা মানে আর কি বিষয়ের কারণে আসলে মানে আর কি শিপটা সকাল 10টায় ছেড়ে যাবে আর কি কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাট থেকে। তো আমরা হচ্ছে ঘুম থেকে উঠে মানে আর কি ফ্রেশ হয়েছি। এখন হচ্ছে এই হোটেল থেকে মানে আসলে আমাদেরকে মানে আর কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়। শুধু আমাদেরকেই না, যারা এই হোটেলে আর কি রুম নেয় তাদের সকলকেই আসলে মানে আর কি কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টটা আসলে মানে আর কি হোটেল কর্তৃপক্ষ প্রদান করে আর কি। তো আমরা এখন আসলে সেই কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট করতে হচ্ছে হোটেলটির রেস্টুরেন্টে যাব, যেটি হচ্ছে হোটেলটির গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত আর কি। তো সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আমরা 8টায় এই হোটেল থেকে চেক আউট করে রওনা দিব কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাটের উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে আমরা চলে যাই হোটেল সি ক্রাউনের নিচে অবস্থিত তাদের নিজস্ব রেস্টুরেন্টে। আর গিয়ে দেখি অনেকগুলো আইটেম বাফেট ব্রেকফাস্টের জন্য রাখা হয়েছে। ওনাদের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টের সবগুলো আইটেমই ছিল অত্যন্ত সুস্বাদু মজাদার। বাফেট ব্রেকফাস্টের পর্ব সেরে আমরা চলে যাই আমাদের রুমে, এবং রুমে গিয়ে আমরা আমাদের কিছু ব্যাগপত্র গুছিয়ে আমাদের ব্যাগগুলো নিয়ে বেরিয়ে পড়ি এই হোটেল থেকে চেক আউট করার উদ্দেশ্যে। এই হোটেল অর্থাৎ হোটেল সি ক্রাউন কক্সবাজারের কলাতলিতে অবস্থিত একটি উন্নত মানের হোটেল। আমি যতবার কক্সবাজার এসেছি ততবারই হোটেল সি ক্রাউনে রাত্রিযাপন করেছি। ওনাদের সকল সার্ভিস আমার কাছে অত্যন্ত রকম ভালো লাগে। হোটেল সি ক্রাউন থেকে চেক আউটের সকল ফর্মালিটিস সম্পূর্ণ করে হোটেল সি ক্রাউনের সামনে থেকে একটি অটো নিয়ে আমরা রওনা দিই কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাটের উদ্দেশ্যে। প্রায় 20 মিনিটের একটি অটো জার্নি শেষে আমরা পৌঁছে যাই কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাটে। আর নুনিয়াছড়ি ঘাটে এসে আমরা সেন্ট মার্টিনগামী পর্যটকদের ঢল দেখতে পাই। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার সেন্ট মার্টিন ভ্রমণের জন্য প্রতিদিন 2000 পর্যটক নির্ধারণ করে দিয়েছে। আর বর্তমানে সেন্ট মার্টিনগামী সকল শিপ কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাট থেকে পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাভেল পাসের কিউআর কোড স্ক্যান ও টিকিট চেকিংয়ের পর পর্যটকেরা সেন্ট মার্টিনগামী শিপে উঠতে পারে। বর্তমানে টিকিটের মধ্যেই ট্রাভেল পাস যুক্ত থাকে। নুনিয়াছড়ি ঘাটের সকল ফর্মালিটিস সম্পূর্ণ করে আমরা উঠে যাই আমাদের সেন্ট মার্টিনগামী শিপ এমবি 12 আউলিয়াতে। এই শিপে অনেক ধরনের আসন রয়েছে। আমরা সেন্ট মার্টিন যাওয়ার সময় নিয়েছিলাম এমবি 12 আউলিয়া শিপের মেইন ডেক, এবং আসার সময় নিয়েছিলাম এমবি 12 আউলিয়া এই শিপের সানডেক। মেইন ডেক শিপটির দোতলার সামনে অবস্থিত এবং সানডেক শিপটির 3য় তলার পিছনের দিকে অবস্থিত। ধীরে ধীরে সেন্ট মার্টিনগামী পর্যটকেরা শিপে উঠতে থাকে। আমি শিপ থেকে দাঁড়িয়ে তা দেখতে থাকি। আমাদের এমবি 12 আউলিয়া শিপের পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঠের বোট। এই কাঠের বোটটিও পর্যটকবাহী। এই বোটটি পর্যটকদের নিয়ে সাগর পথের বিভিন্ন জায়গায় ট্রিপ দিয়ে থাকে। 10টা বাজার আগেই সেন্ট মার্টিনগামী এমবি 12 আউলিয়া শিপের সকল যাত্রী শিপে উঠে পড়ে। আমাদের এমবি 12 আউলিয়া শিপের পাশেই সেন্ট মার্টিনগামী কর্ণফুলী শিপ রাখা হয়। কর্ণফুলী শিপটি আমাদের কিছুক্ষণ আগে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। এর কিছুক্ষণ পর অর্থাৎ সকাল 10টা 20 মিনিটে আমাদের এমবি 12 আউলিয়া শিপটি বাংলাদেশের অন্যতম এবং বলতে গেলে প্রধানতম একটি পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের এই সেন্ট মার্টিন ট্রিপের শিপের টিকিট সহ যাবতীয় সকল কিছুর বন্দোবস্ত করেছে বাংলাদেশের অন্যতম সুনামধন্য একটি ট্রাভেল গ্রুপ ব্যাকবেঞ্চার
ট্রাভেলার্স অব বাংলাদেশ। আপনারা যদি সেন্ট মার্টিন সহ বাংলাদেশের অন্যান্য জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ করতে চান কিংবা ভ্রমণের বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন ব্যাকবেঞ্চার ট্রাভেলার্স অফ বাংলাদেশের সাথে। আশা করি ওনাদের থেকে আপনারা খুব ভালো মানের সার্ভিস পাবেন। আমি ব্যাকবেঞ্চার ট্রাভেলার্স অফ বাংলাদেশের সাথে যোগাযোগের ফোন নাম্বার ও তাদের ফেসবুক গ্রুপ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে যোগাযোগ করতে পারেন। সকালের মিষ্টি রোদকে সাথে নিয়ে আমাদের শিপটি ছুটতে থাকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। কিছুক্ষণ সময় শিপের মেন ডেকে কাটিয়ে আমরা চলে যাই শিপের 3য় তলার পিছনে অবস্থিত ক্যান্টিনে। এমবি 12 আউলিয়া শিপের পিছনে বর্তমানে একটি ক্যান্টিন আছে। সেই ক্যান্টিনে দুপুরের খাবার সহ বিভিন্ন স্ন্যাক্সের আইটেম এবং কফি ও চা পাওয়া যায়, তবে দামটা তুলনামূলকভাবে কিছুটা বেশি। দুপুরের খাবারের জন্য এখানে মুরগি খিচুড়ির ব্যবস্থা রয়েছে, তবে কেউ যদি ওনাদের থেকে দুপুরের খাবার নেয় তাহলে তা সকালেই ওনাদেরকে জানিয়ে দিতে হবে। এমবি 12 আউলিয়া শিপের একমাত্র ক্যান্টিন থেকে 1 কাপ কফি নেই। হালকা শীত, কুল কিনারাহীন বঙ্গোপসাগর এবং সাথে 1 কাপ কফি, এ যেন এক অন্যরকম কম্বিনেশন। বর্তমানে কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাট থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 6 ঘন্টা। এই 6 ঘন্টা জার্নির প্রথমে অতিক্রম করতে হয় বাঁকখালী নদী। ওই নদী অতিক্রম করার পর পুরো জার্নিটাই সাগর পথে। আর এই সাগর পথের জার্নিতে দেখা যায় ছোট বড় মাছ ধরার ট্রলার, সুবিশাল সাগরের অপরূপ দৃশ্য। শিপের যাত্রীরা সকলেই এই দৃশ্যগুলো উপভোগ করে এবং মেতে উঠে ভ্রমণের আনন্দে। আমিও সকল পর্যটকদের সাথে সাগরের এরকম অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকি। সাগরের নীল জলরাশি দেখতে দেখতে দুপুরের খাওয়ার সময় হয়ে যায়। আর দুপুরের খাওয়ার জন্য আমরা 12 আউলিয়া শিপের একমাত্র ক্যান্টিন থেকে খিচুড়ি এবং মুরগি নিয়ে নেই। তুলনামূলকভাবে এবং পরিস্থিতি বিবেচনায় এই মুরগি খিচুড়িটি ভালোই ছিল বলা যায়। দুপুরের খাবারের পর্ব সেরে আমি আবারও উপভোগ করতে থাকি অপার সৌন্দর্যে ঘেরা সাগরের নীল জলের দৃশ্য। আসসালামু আলাইকুম। আসলে আমার পিছনে মানে দেখতে পাচ্ছেন খালি নীল 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 আর কি, নীল জলরাশি যাকে বলা হয় আর কি। তো আমি এখন সেন্ট মার্টিনের পথে আর কি 12 আউলিয়া শিপে আসছি। সকাল থেকে আসলে কিভাবে এই শিপ পর্যন্ত আসলাম সকল কিছুই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই নীল জলরাশি যদি দেখতে চান তাহলে অবশ্যই 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 বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান এবং পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিনে আসতে হবে। মানে জাস্ট অসাধারণ এগুলো, মানে এটা আসলে নিজ চোখে না দেখলে বোঝা অসম্ভব যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। আল্লাহর কাছে অশেষ 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 কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, তিনি আমাকে আমার নিজ চোখ দিয়ে এগুলো দেখার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর যে সৃষ্টি কত সুন্দর, এটা আসলে মানে কি বলবো। আর বরাবরের মতো একটা কথাই বলি, অনেক ভিডিওতে আগে বলছি, সামনেও বলবো, কারণ যেহেতু হচ্ছে আমি ট্রাভেলিংয়ের মধ্যে আছি এবং কি বেঁচে থাকলে সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতেও ট্রাভেলিংয়ের মধ্যেই থাকবো। তো আমার এই কথাটা অনেকবারই বলা হবে যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ, যে মহান আল্লাহ তাআলার সৃষ্টি নিজ চোখে দেখলে বোঝা যায় যে এই পাহাড়, এই সাগর, এই নীল পানির সাগর যে কতটা সুন্দর। তো মানে আসলে সেন্ট মার্টিন বাংলাদেশের মধ্যে অন্যতম একটা পর্যটন কেন্দ্র। এটা তো মানে আসলে মানে আর কি বলবো, মানে পরীক্ষিত, কিন্তু এখানে যেতে পর্যটকদের অনেক প্রকার মানে হ্যাসেলের সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে। তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কিছু স্টেপ নিয়েছে এই আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য। তবে মানে স্টেপও নিয়েছে, পাশাপাশি কিছু কিছু স্টেপ নিয়েছে যেগুলোতে আসলে পর্যটকদের হয়রানি হচ্ছে। তো চাইলে কিন্তু মানে পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়, যেটা বলি না কেন, ওটা এবং কি পর্যটন মন্ত্রণালয়, মানে দুটা মন্ত্রণালয় চাইলে কিন্তু মার্চ করে
হচ্ছে মানে আমাদের যেই একটা সম্পদ আছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সম্পদ, এই সেন্ট মার্টিন দ্বীপটাকে চাইলে রক্ষা করতে পারে। পর্যটনকে বাধাগ্রস্ত করে বা মানে পরিবেশকে হচ্ছে যা নষ্ট করে পর্যটনকে মানে এরকে প্রাধান্য দেওয়া এরকম না, দুইটাই চাইলে একসাথে করা সম্ভব যদি কিছু কিছু স্টেপ মানে আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় আর কি। তো মানে এটাই বলবো যে ভবিষ্যতে যারাই আসলে ক্ষমতার চেয়ারে বসবেন জনগণের ভোটের মাধ্যমে বা জনগণের স্বীকৃতির মাধ্যমে, তারা আমাদের মানে দেশের অপার সম্ভাবনাময় পর্যটন সেক্টর যেটা বর্তমানে তলানিতে আছে সেটাকে কিভাবে উঠানো যায়, এবং কি আমরা কিছু কিছু স্টেপ নিলে কিন্তু আমাদের এই নীল সাগরকে ব্যবহার করে আমাদের পৃথিবীর একমাত্র সমুদ্র সৈকত কিন্তু আমাদের কক্সবাজারে রয়েছে, তো সেটাকে ব্যবহার করে এবং কি আমাদের একমাত্র যেটা কি বলবো প্রবাল দ্বীপ এবং মানে একটা সম্পদ সেন্ট মার্টিন, যেখানে হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই মানে আর কি পৌঁছে যাবো ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে। তো এগুলা চাইলে হচ্ছে মানে আসলে রক্ষণাবেক্ষণ করতে পারে গভর্নমেন্ট যদি কিছু স্টেপ নেয়। তো আমি ফিউচারে যারা মানে আসলে ক্ষমতায় বসবেন বা হচ্ছে ওইরকম পাওয়ারে যাবেন, আমি সাজেস্ট করবো যারা হচ্ছে পর্যটন নিয়ে কাজ করতে ইচ্ছুক, যে সকল তরুণ সমাজ আছে সবাইকে মানে তাদেরকে হচ্ছে ইনক্লুডেড করে এবং কি মানে যারা এই সেক্টরের যোগ্য তাদেরকে হচ্ছে ওই চেয়ারগুলোতে বসিয়ে আমাদের দেশের তলানিতে থাকা পর্যটন শিল্পটাকে মানে আসলে মানে কি বলবো মানে উঠানোর জন্য আর কি কাজ করবেন বলে মনে করি আর কি। তো আমার পিছনে যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন আর কি, রুমের দরজা, তো এই রুম থেকেই মূলত আমাদের যে সেন্ট মার্টিনগামী শিপ পারোয়াউলিয়া শিপটা কন্ট্রোল করা হচ্ছে। নাবিক ভাইয়েরা হচ্ছে এই শিপটা মানে আর কি কন্ট্রোল করছে। আর আমাদের ঠিক সামনে ওই যে ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওই সামনে হচ্ছে কর্ণফুলি আছে আর কি শিপটা আছে। তো মানে নাবিক ভাইয়ারা হচ্ছে অনেক দক্ষতার সাথে এবং কি মানে কি বলবো আর মানে এরকম একটা মাছ সমুদ্রের মাঝে বলতে গেলে আমরা মোটামুটি মাছ সমুদ্রে আছি বলা যায়, কারণ আমাদের এই পাশে হচ্ছে মানে পুরাটাই সাগর, মানে একদম হচ্ছে ওই দূরে শ্রীলঙ্কা, যেটা হচ্ছে আমরা গুগল ম্যাপের সাহায্যে দেখতে পেরেছি, যেটা অনেক অনেক দূরে। তো মানে আর এই পাশে হচ্ছে আমাদের টেকনাফ আর কি। তো আর ওখানে হচ্ছে নাবিক ভাইরা কন্ট্রোল করছে অনেক দক্ষতার সাথে, ওনাদেরকে সেলিউট। হইয়া আমি দেশান্তরী তো বর্তমানে সেন্ট মার্টিনগামী যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো ছাড়া হয় কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাট থেকে। তো কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাট থেকে সেন্ট মার্টিন আইসল্যান্ডে যেতে সময় লাগে 6 ঘন্টা, কিন্তু এটা যদি আসলে মানে আর কি টেকনাফ বা ইনানি থেকে ছাড়া হয় তাহলে আসলে মানে 2 থেকে 3 ঘন্টার ভিতরেই কিন্তু সেন্ট মার্টিন আর কি দর্শনার্থীরা মানে আর কি পৌঁছাতে পারে। তো মানে এখন যে কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাট থেকে ছাড়া হচ্ছে এটাতে আসলে দর্শনার্থী বা পর্যটক যারা সেন্ট মার্টিন যাচ্ছেন তাদের কাছ থেকে অতিরিক্ত আসলে ভাড়াটা নেওয়া হচ্ছে, কারণ স্বাভাবিক দূরত্ব বেড়ে যায়। কারণ মানে আর কি কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাট থেকে সেন্ট মার্টিন দূরত্ব হচ্ছে সাগর দিয়ে যেতে 6 ঘন্টা লাগে আর কি। তো দূরত্ব যেহেতু মানে আর কি বেড়ে গেছে তো ভাড়াটাও বেড়ে যাবে স্বাভাবিক। কিন্তু আমরা কিন্তু চাইলেই টেকনাফ বা ইনানি থেকে কিন্তু মানে সেন্ট মার্টিনগামী শিপটা ছাড়তে পারি। এতে করে হচ্ছে মানে এখানে যারা দর্শনার্থী আছে ওনারা হচ্ছে সহজেই সেন্ট মার্টিন মানে পৌঁছাতে পারবে এবং কি মানে ভালো মতো উপভোগ করতে পারবে। তো যারা হচ্ছে সংশ্লিষ্ট অথরিটি আছেন, কেউ যদি হচ্ছে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে আমি মানে আর কি আপনাদেরকে অনুরোধ করব যে হচ্ছে মানে এই বিষয়টা একটু দেখার জন্য, মানে হচ্ছে ইনানি অথবা টেকনাফ থেকে যদি মানে সেন্ট মার্টিনগামী শিপটা ছাড়া যায় তাহলে হচ্ছে ভালো হয়। যদিও টেকনাফ থেকে আমাদের মায়ানমারের সাথে একটা ক্ল্যাশ আছে, সো টেকনাফ থেকে না ছাড়লেও যদি ইনানি থেকে ছাড়া যায় তাও পর্যটকদের জন্য অনেক ভালো হয়। তঙ্গ ফেলি ঘাটে ঘাটে নঙর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে
ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া দীর্ঘ 6 ঘন্টার একটি অসাধারণ সমুদ্র জার্নি শেষে আমাদের এমবি বারোয়াউলিয়া শিপটি আমাদের নিয়ে পৌঁছে যায় সেন্ট মার্টিন জেটি ঘাটে। সেন্ট মার্টিনের জেটি ঘাটে নেমেই আমরা সাগরের অপরূপ নীল পানির দৃশ্য দেখি, যেই সাগরের স্বচ্ছ নীল পানি দেখার জন্য প্রতিদিন এই অপরূপ সৌন্দর্যে ঘেরা দ্বীপটিতে ভিড় করে 2000 পর্যটক। জেটিঘাট থেকে একটু সামনে এগিয়ে আমরা একটি অটো নিই আমাদের রিসোর্টে যাওয়ার জন্য। এবারের সেন্ট মার্টিন দ্বীপে অবস্থানকালীন সময়ে আমরা রাত্রিযাপন করেছিলাম সেন্ট মার্টিনের পশ্চিম বিচে অবস্থিত সীমানা পেরিয়ে রিসোর্টে। জেটিঘাট থেকে আমাদের রিসোর্ট অর্থাৎ সীমানা পেরিয়ে রিসোর্টে আসতে আমাদের সময় লেগেছে 15 মিনিটের মতো, আর ভাড়া নিয়েছে 300 টাকা। সীমানা পেরিয়ে রিসোর্টের রিসিপশনের ফর্মালিটিস সম্পূর্ণ করে আমরা চলে যাই আমাদের রুমের দিকে। আমরা এই রিসোর্টের রুমটি ঢাকা থেকে বুকিং করে এসেছিলাম। সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচে অবস্থিত সীমানা পেরিয়ে রিসোর্টে অনেক প্রকারের রুম রয়েছে, তার মধ্যে আমরা অবস্থান করেছিলাম কেয়াবন 7 নামের একটি রুমে। গাছপালা দিয়ে ঘেরা এই রিসোর্টটির ডেকোরেশন অত্যন্ত রকম সুন্দর এবং এই সীমানা পেরিয়ে রিসোর্টের প্রত্যেকটা রুমই আকর্ষণীয়। এখানে রয়েছে অনেকগুলো হামুক ও দোলনা যা পর্যটকরা ব্যবহার করতে পারেন। কেয়াবন 1, কেয়াবন 2, কেয়াবন 3 সহ এরকম অনেক আকর্ষণীয় নামে রয়েছে এই রিসোর্টের প্রত্যেকটা রুম, এবং এই রিসোর্টে রয়েছে অনেকগুলো নারিকেল গাছ ও অনেক গাছপালার সমাহার যা এই রিসোর্টটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। আমাদের বুকিং করা কেয়াবন 7 রুমটি ছিল রিসোর্টের একদম শেষ প্রান্তে। রুমে ছিল 2টি বেড। এই 2টি বেডে অনায়াসেই 4 জন থাকা যায়। 2 বেডের মাঝখানে ছিল একটি সোফা ও একটি টেবিল, আর বেডের অপোজিট সাইডে ছিল একটি মিরর ও আরেকটি টেবিল। মিররের ঠিক পাশেই রয়েছে একটি ওয়াশরুম। ওয়াশরুমটির আয়তনও বেশ বড়ই। ওয়াশরুমটিতে একটি বেসিন, একটি কল এবং একটি হাই কমোড রয়েছে। রুমে হালকা একটু রেস্ট নিয়ে ও একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি সেন্ট মার্টিনের সন্ধ্যার দৃশ্য উপভোগ করার জন্য। সন্ধ্যার আগেই রিসোর্টের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়। এই লাইটগুলো রিসোর্টের সৌন্দর্য 2 থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। সময়টা তখন সন্ধেবেলা। আমাদের অনেক ইচ্ছে ছিল সেন্ট মার্টিনের পশ্চিম বিচে বসে সূর্যাস্ত দেখব, কিন্তু দুর্ভাগ্যবশত তার সম্ভব হয়নি। তবুও যে আমরা সেন্ট মার্টিন দ্বীপে আসতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া। সূর্যাস্ত না দেখতে পারলেও সূর্য অস্ত যাওয়ার পরে আকাশে যেই লাল আভা তৈরি হয় সেই লাল আভার দৃশ্য আমরা খুব ভালো মতো উপভোগ করি। সময়টা তখন সন্ধে গড়িয়ে রাত হবার পথে, আর সেন্ট মার্টিনে অবস্থানরত সকল পর্যটকেরা তখন সি বিচে অবস্থান করছিল, আর আমরা সি বিচের পাশের একটি দোকান থেকে সিঙ্গারা এবং পেঁয়াজু খাই। পেঁয়াজু এবং সিঙ্গারা খাওয়ার পর্ব সেরে আমরা পশ্চিম বিচে হাঁটাহাঁটি করি এবং ঘুরে দেখি পশ্চিম বিচের পাড়ের আলোর ঝলমলে কয়েকটি রিসোর্ট। কিছু দূর হাঁটার পর আমরা পেয়ে যাই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস রিসোর্টটি। এটি সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচে অবস্থিত এবং রিসোর্টটির সামনে গড়ে উঠেছে একটি ছোটখাটো বাজার। এই বাজারে অনেক দর্শনার্থীরা ভিড় করেন। কিছুক্ষণ সময় জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস রিসোর্ট এবং রিসোর্টের সামনে অবস্থিত বাজারে সময় কাটিয়ে আমরা আবারও হেঁটে চলে যাই আমাদের রিসোর্ট সীমানা পেরিয়ে রিসোর্টে। এরপর চলে যাই আমাদের রুমে এবং রুমে কিছুক্ষণ সময় কাটাই। তো আমি এখন আমার রিসোর্টের বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছি আর কি। তো আমাদের রিসোর্টের নাম হচ্ছে কেয়াবন 7।
আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের বারান্দা, যে বারান্দায় হচ্ছে দুটো চেয়ারও দেওয়া আছে আর কি। আর এই যে সামনে হচ্ছে এই ভিউটা আছে আর কি। এটাতে আসলে ক্যামেরাতে অত বেশি ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এদিকে কিন্তু মানে ভিউটা ভালোই আর কি, মানে সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা। রাতের বেলা যখন আমাদের সীমানা পেরিয়ে রিসোর্টের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তখন লাইটগুলোর ডেকোরেশন এতটাই সুন্দর ছিল যে পুরো জায়গাটাতেই এক অসাধারণ দৃশ্য ধারণ করেছে। রিসোর্টে কিছুক্ষণ সময় হাঁটাহাঁটি করে আমরা চলে যাই আমাদের সীমানা পেরিয়ে রিসোর্টের রেস্টুরেন্টে আমাদের রাতের খাবারের পর্বটি সম্পূর্ণ করার জন্য। আমাদের রাতের খাবারটি আমরা সন্ধ্যাবেলায় অর্ডার দিয়ে যাই। রাত ঠিক 9:30টার সময় আমাদের অর্ডার করা রাতের খাবারটি আমাদের সামনে পরিবেশন করা হয় সীমানা পেরিয়ে রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে। আর আমাদের রাতের খাবারের আইটেম ছিল সাদা ভাত, কোরাল মাছ, আলু ভর্তা, আর ছিল রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছের এই ফ্রাই আইটেমটি অত্যন্ত রকম ভালো লেগেছে আমার কাছে। সীমানা পেরিয়ে রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে রাতের খাবারের পর্ব সেরে আমরা চলে যাই আমাদের রিসোর্টের একদম সামনে অবস্থিত সমুদ্র সৈকতে। আর সেখানে বসে আমরা রাতের সমুদ্রের গর্জন উপভোগ করি। তখন সময় রাত আনুমানিক 10:30। তখনও পশ্চিম বিচে অনেক পর্যটকের সমাগম ছিল। মূলত পর্যটকেরা রাতের খাবারের পর্ব সেরে কিছুক্ষণ সাগরের গর্জন শুনেন। বেশ কিছুক্ষণ সময় সাগরের পাড়ে বসে সাগরের গর্জন শুনে আমরা চলে যাই আমাদের সীমানা পেরিয়ে রিসোর্টের বুকিং করা রুম ক্যাবন সাথে। এরপর রুমে গিয়ে ঘুমিয়ে যাই। এরপর দিন উপভোগ করি সেন্ট মার্টিন দ্বীপের দিনের সৌন্দর্য। এই ছিল আমাদের এবারের সেন্ট মার্টিন ভ্রমণের প্রথম দিনের গল্প। সব কিছু ঠিক থাকলে খুব দ্রুতই আমাদের সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় এবং শেষ দিনের গল্প আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ।